TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TBN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা বাসায় বসে যারা সরাসরি দেখছেন, ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আমাদের সাথে, অর্থাৎ TBN24 টেলিভিশনের সাথে। আজ বেশ গুরুত্বপূর্ণ দুটি ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটি কিছুক্ষণ পরে তুলে ধরছি। তার আগে একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে TBN স্পেশাল TBN24 আয়োজিত সাপ্তাহিক অনুষ্ঠান সেটি হয়ে থাকে। সেটি আপনারা যারা নিয়মিত TBN24 এর দর্শক, আপনারা দেখে থাকেন যে প্রতি শনিবার রাত 8টায় একটি অনুষ্ঠান হয়ে থাকে TBN স্পেশাল। এই সপ্তাহে যেটি হতে যাচ্ছে সেটি হচ্ছে স্টক মার্কেটের উপরে। এটি বেশ কিছু পর্ব হবে। তার প্রথম পর্বটি আগামীকাল সন্ধ্যা রাত 8টায় প্রচারিত হবে, সেখানে আমি থাকব। এবং সেটি যে বিষয়গুলি থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে স্টক মার্কেট একেবারে ফান্ডামেন্টাল বেসিক নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং ধাপে ধাপে সেটি আস্তে আস্তে তৈরি করা হবে। যারা আগ্রহী স্টক মার্কেটের ব্যাপারে তারা চোখ রাখবেন। যারা ইতিমধ্যে স্টকে জড়িত হয়েছেন বা একেবারে নতুন অথবা শিখছেন এবং আপনাদের আগ্রহ আছে, আপনারা কিন্তু থাকবেন, দেখবেন। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন তুলে ধরবেন। আমি মনে করি এই অনুষ্ঠানটি আপনাদেরকে একেবারে যেটা আমরা বলি ABCD থেকে শুরু করে একটি পর্যায়ে নিয়ে যাওয়া, সেইভাবে এটির গ্রন্থনা করা, পরিকল্পনা করা, এবং আমরা মনে করি সেটি আপনাদের কাজে লাগবে, আপনাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আপনারা জানাবেন আপনাদের কি মতামত। আমি আশা করব আপনারা থাকবেন সেখানে আগামীকাল রাত 8টায়। আমি মনে করি সেটা ভালো লাগবে। কাজে সেটি জানিয়ে রাখলাম এখনই, সেটি আগামীকাল সন্ধ্যা 8টায়। আর আজ যে বিষয় নিয়ে এখন আলোচনা করব তার দুটি বড় বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের জন্য অনেক বড় সুখবর আছে, কারণ USCIS তাদের নীতিমালায় পরিবর্তন এনেছেন। তার বিস্তারিত কিছুক্ষণ পরে আলোচনা করব এবং একটি স্লাইড আছে, সেটি আমি চেষ্টা করব দেখানোর জন্য অন স্ক্রিনে। সেটি আমাদের ব্যাক টিম কাজ করছেন। একটি ইন্টারেক্টিভ স্লাইড আপনাদের, যেটি আসলে অধ্যাদেশটি, সেটি আমরা তুলে ধরবো আপনাদের কাছে। সেটি আমাদের কাছে এসেছে। আর আরেকটি ব্যাপার হচ্ছে প্রসিডিউরাল ডিসক্রেশন, যেটি নিয়ে আমরা গত সপ্তাহে অল্প কিছুক্ষণের জন্য কিছুটা আলোচনা করেছিলাম গত শুক্রবার, কিন্তু অনেকের অনুরোধে এইটি আবারও আজকে আলোচনা করব আমরা পুনরায়। তার কারণ হচ্ছে এটির অনেক সুযোগ অনেকে নিতে পারেন এবং এটি কি, কেন, কারা নিতে পারেন, কাদের জন্য প্রযোজ্য, সমস্ত আলোচনা থাকবে। আমি এই আলোচনার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং আছেন আমাদের সাথে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। জি, বেশ হঠাৎ করে বেশ স্থবির অবস্থা দেখা দিয়েছিল বাইডেন প্রশাসন আসার পরে। আমরা দেখেছি বেশ কিছু নড়াচড়া হচ্ছিল, ইমিগ্রেশন নিয়ে অনেক কথা হচ্ছিল এবং ইমিগ্রেশন অ্যাক্ট 2020 নিয়ে অনেক আশার সঞ্চার হয়েছিল। এসেনশিয়াল ওয়ার্কারদের নিয়ে কথা হচ্ছিল, ডাকা নিয়ে কথা হচ্ছে, এবং অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে বাইডেন প্রশাসন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন এই ব্যাপারটিতে। তারই ফলপ্রসূ হিসাবে এই অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাপ্লিকেন্ট যে সংবাদটি এসেছে ফর 2 ইয়ার্স, এটি আলোচনা চলে আসলো আজকের ব্যাপারে। তো আমি আপনার কাছ থেকে প্রথমেই বিস্তারিত শুনবো এই ব্যাপারটি। এইটি কি জিনিস, এটি কাদের জন্য প্রযোজ্য এবং কারা এটির সুবিধা নিতে পারেন। চলুন আমরা শুরু করি। মাহফুজুর রহমান, ওকে, জি, তাহলে চলুন আমরা শুরু করি। অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেন্ট যে গুড নিউজটি আছে 2 বছরের যে ব্যাপারটি, সেটি আপনার কাছ থেকে শুনবো। এটি কি, কেন, কাদের জন্য প্রযোজ্য, কবে থেকে এটি কার্যকর হবে এবং কারা এটির সুবিধা নিতে পারবেন। ধন্যবাদ ভাই, এটা একটা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অ্যাডজাস্টমেন্ট বিষয়টির অর্থ হলো যারা কিনা ইউএস এর ভিতরে আছে এবং তাদের স্ট্যাটাসটা চেঞ্জ করে অ্যাডজাস্ট করতে চায় ইউএস তে অ্যাজ এ গ্রিন কার্ড প্রার্থীর জন্য। তো এটাকেই বেসিক্যালি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বলা হয়।
কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস আবেদন করার জন্য পূর্ব শর্ত হচ্ছে যেটা আপনার লফুলি অ্যাডমিটেড হতে হবে এবং অন্যান্য আরো ক্রাইটেরিয়া ফুলফিল করলেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আবেদন করতে পারে। এবং সেক্ষেত্রে কিছু এক্সাম্পশনও আছে যেটা আমরা টিভি 24 একবার আলাপ করেছিলাম যে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত। তো আজকে যে নিউজটি আসছে সেটি হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন যারা ফাইল করবে এবং যাদের অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, যেটা আইএনএ সেকশন 245 এর আন্ডারে সাধারণত অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন করা হয় চেঞ্জ অফ স্ট্যাটাস। তো তারা সাধারণত প্রিভিয়াস ইউএসসিএস এর পলিসি অনুযায়ী 1 বছরের করে গ্রিন কার্ড দিত টেম্পোরারি, যেটা যখন তাদের অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনটি পেন্ডিং থাকতো। কিন্তু আজকে যে ইয়েটা ও তাদের যে মেমো যে জারি হলো তাতে তারা তাদের নীতি চেঞ্জ করে ওটা 1 বছর থেকে এখন থেকে তারা ইনিশিয়াল ইএডি অথবা রিনিউয়াল ইএডি তারা 2 বছর করে দেবে, যেটা কিনা অনেকটা সিমিলার টু দি অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টদের মতো। তো এটা আসলে যেটা করা হয়েছে সব দিক থেকে বিবেচনা করে যে এখন যে ইউএসসিএস এর যে নতুন যে প্রশাসন তারা যে পাবলিক ইন্টারেস্ট পাশাপাশি যে তাদের যে কাজের সুবিধার্থে এবং অ্যাপ্লিকেন্টদের সুবিধার কথা বিবেচনা করেই কিন্তু তারা এই নতুন বাস্তবমুখী সিদ্ধান্ত নিয়েছে। জি, তাহলে এটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি কবে থেকে চালু হতে যাচ্ছে? এটা এই আজকে থেকেই চালু। আজকে তাদের ইউএসসিএস এর ওয়েবসাইটে সেটা তারা যে পরিবর্তন এনেছে, যেটা 9 তারিখ তারা যেটা সার্কুলার জারি করেছিল মানে ইনস্ট্যান্ট ওটা যখন সার্কুলার 9 তারিখ থেকে বেসিক্যালি এটা কার্যকর। তো এটা হচ্ছে যাদের অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন যারা করবে, ফর এক্সাম্পল যারা কেউ একজন এদেশে স্টুডেন্ট ভিসায় আছে অথবা B1 B2 ভিসায় আছে, উনি কোন ইউএস সিটিজেনকে ম্যারি করলো, তাহলে দ্যাট মিন্স হচ্ছে ওনাকে চেঞ্জ অফ স্ট্যাটাসের জন্য আবেদন করতে হবে। তো এই ধরনের আবেদনগুলো দেখা গিয়েছে যে মোর দেন 1 ইয়ার পেন্ডিং রয়েছে ইউএসসিএস এর উপরে। সেই কারণটাই কিন্তু ইউএসসিএস এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ দেখা গিয়েছে ইউএসসিএস এ আননেসেসারি একটা বার্ডেন তৈরি হয়ে যাচ্ছে। কারণ যখন অ্যাপ্লিকেশনটি 1 বছরের বেশি পেন্ডিং থাকে তখন ওই অ্যাপ্লিকেন্টটি তার যে ওয়ার্ক পারমিট পেয়েছে সেটা প্রতি বছর আবার রিনিউর জন্য ইউএসসিএস এ পাঠাতে হয়। তো এই যে একটা আননেসেসারি বার্ডেন ইউএসসিএস এর উপর চলে আসছে, সেটি থেকে তারা আসলে মুক্তি পাওয়ার জন্য তারা জিনিসটাকে আরো সহজ করলো এবং সেটা এখন থেকে তারা ইনিশিয়াল যে অ্যাপ্লিকেশন করবে অ্যাডজাস্টমেন্ট আবেদন তার ক্ষেত্রে 2 বছরের অটোমেটিক দিয়ে দিবে যখন এটা অ্যাপ্রুভ করবে ইএডি কার্ড, এবং 2 বছরের মধ্যে তার অ্যাপ্লিকেশন যদি এটা সলিউশন না আসে তারপরেও কিন্তু আবার যখন রিনিউর জন্য আবেদন করবে আবার 2 ইয়ার্স এর জন্য পাবে। এটা কিনা এটা অনেকটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট যারা কেস পেন্ডিং থাকে 2 বছরের জন্য পায়, যেটা কিনা আগেও 1 বছর ছিল সেটা তারা 2 বছর করেছে। সিমিলার ওয়েতে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন যাদের করবে তাদের ইএডি কার্ডও এখন থেকে 2 বছর ধরে করে রিনিউ করবে। এবং এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের আন্ডারে কারা কারা পড়তে পারেন? আমি জানি আমরা যেটি সাধারণত জেনে থাকি, যেমন যারা ম্যারেজ কেসে যেরকম একটি হতে পারে, এছাড়া কি অন্যান্য কেসে হতে পারে যেরকম এমপ্লয়মেন্ট বেস কেস অথবা অন্যান্য অ্যাডজাস্টমেন্ট থেকে থাকতে পারে? এই সমস্ত ক্ষেত্রে কি একই রুল প্রযোজ্য হবে? হ্যাঁ, এটা যেসব যেটাই চেঞ্জ অফ স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট আবেদন যেগুলো থাকবে সবগুলো ক্ষেত্রেই এই 2 বছরের রুল প্রযোজ্য হবে, বিশেষ করে যেটাকে C9 ক্যাটাগরি বলা হয় ইএডি আবেদন করার ক্ষেত্রে। আর এই অ্যাডজাস্টমেন্ট আবেদনটি আসলে যে এটা কিন্তু অ্যাজ দ্য রাইট কেউ ক্লেম করতে পারে না, এটা কিন্তু সম্পূর্ণ অ্যাটর্নি জেনারেলের ডিসক্রিপশন। যে লটি আছে আইএনএ সেকশন 245, এখানে স্পষ্ট বলা আছে এটা অ্যাটর্নি জেনারেল, যেটা আমাদের ইউএস অ্যাটর্নি জেনারেল ডিসক্রিপশনারি একটা পাওয়ার থাকে, ওটা ইউএসসিএস এর মাধ্যমে তারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে তাদের গ্রিন কার্ড দেওয়া হয়। এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করার জন্য পূর্ব শর্ত হচ্ছে ওই ব্যক্তিটিকে এদেশে লিগ্যালি অ্যাডমিটেড হতে হবে অথবা প্যারোল নিয়ে ঢুকতে হবে। যদি আনলফুলি যদি আমেরিকাতে প্রবেশ করে তাহলে কিন্তু সাধারণত অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারে না, যদিও কিছু এক্সেপশন আছে। ফর এক্সাম্পল যারা আনলফুলি এদেশে আসে, যারা আবার অ্যাসাইলাম গ্রান্ট হয়, তারা কিন্তু আবার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারে, তাদের কাছে কোনো বাধা নেই। যারা আনলফুলি প্রবেশ করে এবং যারা কিনা ইউ ভিসা, তারপর হচ্ছে বাওয়া অ্যাপ্লিকেন্ট, এই বিশেষ কিছু এক্সেপশনাল ক্যাটাগরিতে তারা লিগ্যাল এন্ট্রি না থাকলেও তাদের অ্যাটর্নি জেনারেল সেটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য পারমিশন দিয়ে থাকে।
ওকে, এখন যারা দেখছেন আজ এই মুহূর্তে যারা দেখছেন লাইভে, পরবর্তীতে ইউটিউবে দেখবেন, এখন যারা ফেসবুকেও দেখছেন, যারা দেখছেন তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? এই যেটি এখন আমরা জানি যেটি কার্যকর হয়ে গেছে জুন 9 থেকে, তখন তারা যখন একজন অ্যাটর্নির সাথে শরণাপন্ন হচ্ছেন অথবা আপনার সাথে দেখা করবেন অথবা চিন্তাভাবনা করছেন যে যেতে হবে অ্যাডজাস্টমেন্টটা প্রসেসটা, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? এটা অবশ্যই যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের অ্যাপ্লিকেন্ট, ফর এক্সাম্পল ম্যারেজ বেস, অ্যাসাইলাম বেস, ইউ ভিসা বেস, বাবা বেস, আরো অন্য যেসব ক্যাটাগরি, এভরি ক্যাটাগরি যেগুলো আছে, এমপ্লয়মেন্ট বেস, যারাই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে আবেদন করবে এবং যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, আমি বলবো তাদের জন্য একটা বড় ধরনের সুখবর। কারণ তাদের প্রতি দেখা গিয়েছে এখন বর্তমানে ইউএসসিএস এর যে ওয়ার্কলোড, তারা কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট আবেদনই তারা 1 বছরের মধ্যে সম্পূর্ণ করতে পারে না। ম্যারেজ বেসও তাদের করতে 1 থেকে 1.5 বছর লেগে যায়, 2 বছর লেগে যায় সামটাইমস। অ্যাসাইলাম বেস 2 থেকে 3 বছর সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন এই পূর্ববর্তী নিয়মে যখন 1 বছর করে ওয়ার্ক পারমিট পেত, প্রতি বছরই কিন্তু অ্যাপ্লিকেন্টদেরকে আবার রিনিউ করা লাগতো, অ্যাটর্নির ফিস আর আনুষঙ্গিক তাদের একটা খরচের ব্যাপার ছিল। এই জিনিস থেকে অ্যাপ্লিকেন্টরা কিন্তু এখন মুক্তি পেতে পারে। তারা অ্যাটলিস্ট 2 ইয়ার্স রিল্যাক্স থাকতে পারে এবং 2 ইয়ার্স এর মধ্যে তারা ইন্টারভিউ কল পেয়ে যাবে অথবা তাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। এটা একটা বিরাট বোঝা তাদের ঘাট থেকে নেমে গেল বলে আমি মনে করি। একটি হচ্ছে মানসিক বোঝা আর একটি হচ্ছে অর্থনৈতিক বোঝা। আপনি কি একমত? অবশ্যই আমি বলবো যেটা অবশ্যই অ্যাপ্লিকেন্টরা আসলে দেখা গিয়েছে একটা আশা নিয়ে আবেদন করলো, বছরখানেক পেরিয়ে গেল, আবার ওয়ার্ক পারমিট তার যে কাজ করছে কাজে ব্যাঘাত করবে, আবার ওয়ার্ক পারমিট রিনিউ করতে হবে, সেক্ষেত্রে অ্যাটর্নি ফিস আছে, তো সব মিলিয়ে তাদের একটা বার্ডেন কমে গেল। আচ্ছা, এই প্রসঙ্গে একটি শেষ প্রশ্ন করব, তারপর আমি যাব অন্য একটি প্রসঙ্গে। সেটি হচ্ছে এখন যারা অ্যাপ্লাই করেছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য, সেটি মাস 2 আগে হোক বা 3 হোক, তারা কি এটির মধ্যে পড়বেন নাকি শুধুমাত্র জুন 9 এর পরে যারা করতে যাচ্ছেন তাদেরটি এটি পড়বে? অর্থাৎ যাদের প্রসেসটি চলমান আছে, অ্যাপ্লাই করেছেন ইএডি কার্ডের জন্য, তারাও কি এটির মধ্যে পড়তে যাচ্ছেন নাকি শুধুমাত্র জুন 9 থেকে যারা করবেন তাদের থেকে? চমৎকার প্রশ্ন করেছেন। যারা আবেদন করেছে বর্তমানে, যেমন এখনো পেন্ডিং আছে জুন 9 এর পর থেকে, দেখা গেল যে একজন আবেদন করলো যে বছরখানেক আগে তার অ্যাডজাস্টমেন্ট আবেদন করলো, উনি ইএডি নিয়ে আছেন, এই যে জুলাই মাসে তার ইএডি এক্সপায়ার হয়ে যাবে, উনি এখন যেটা আবেদনের জন্য এক্সটেনশনের জন্য আবেদন করবে, তখন কিন্তু উনি 2 ইয়ার্স এর জন্য পেয়ে যাবে। তো একইভাবে যারাই এখন নতুন করে অ্যাডজাস্টমেন্ট আবেদন করবে, ইনিশিয়াল তাদেরকে 3-4 মাস পরে যে ইএডি কার্ডটি দিবে, সেটা 2 ইয়ার্স এর জন্য থাকবে। ভেরি গুড, দ্যাটস এ গুড নিউজ। এখন আরেকটি বিষয় যেটি আমরা খুব হালকা আলোচনা করেছিলাম, আপনিই ছিলেন, বেশ আলোচনা কিন্তু সময়ের সাথে আমরা সেটি সম্পূর্ণভাবে তুলে ধরতে পারিনি, সেটি হচ্ছে প্রসিডিউরাল ডিসক্রিশন। এটির সাথে আমি আরেকটি ব্যাপার আপনার কাছে জানতে চাবো। সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে, টিপিএস যারা আছেন, টিপিএস প্রোটেকশন অ্যাপ্লাই করেছিলেন গ্রিন কার্ডের জন্য এবং তাকে দেয়া হয়নি, বিকজ তার এন্ট্রি যেটি ছিল, আমরা যেটিকে আপনি কিছুক্ষণ আগে বলেছেন লিগাল এন্ট্রি ছিল না, অর্থাৎ তার যে ইনবাউন্ড ইন দ্য ইউএস, এটি বর্ডার ক্রস করে এসেছিলেন উনি, এরকম একটি ব্যাপার ছিল। তো এই দুটি ব্যাপারে প্রসিডিউরাল ডিসকাশন থেকে শুরু করবো এবং টিপিএসের, কারণ অনেকে আছেন আমাদের কমিউনিটিতে আছেন যারা বর্ডার ক্রস করে এসেছেন অথবা এন্ট্রিটি লিগেল না কোনো একটি কারণে, তারা এইটির মধ্যে পড়ে যাবেন কিনা সেটি আমি জানতে চাবো। কিন্তু চলুন শুরু করি প্রসিডিউরাল ডিসকাশন থেকে। প্রসিডিউরাল ডিসকাশন যেটা আমরা এই সপ্তাহে প্রথমে আলোচনা করছিলাম, এটা কিন্তু ইমিগ্রেশন ল প্র্যাকটিসের ক্ষেত্রে এটা বেশ পপুলার একটা ওয়ার্ড ছিল বিগত 4 বছর আগেও, কিন্তু ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু এই বিধানটি তারা বাতিল করে দিয়েছিল যে গভর্নমেন্ট কোনো প্রকার প্রসিকিউটরিয়াল ডিসকাশনে আর তারা এন্টারটেইন করবে না। এই যে গত সপ্তাহে কিন্তু তারা নতুন সার্কুলার আসলো যে ডিএইচএস থেকে, যে তারা এখন প্রসিকিউটরিয়াল ডিসকাশনের মাধ্যমে কেসগুলো সলভ করবে। তো আসলে প্রসিকিউটরিয়াল ডিসকাশনটা কি? এটা আসলে যে কোনো প্রসিকিউশনের ক্ষেত্রে যে প্রসিকিউটর হয়ে থাকে, যেমন গভর্নমেন্টের যে এজেন্সি, তাদের যে একটা ডিসক্রিপশন, দ্যাট মিনস তাদের একটা নিজস্ব একটা ক্ষমতা থাকে যে চার্জটি ড্রপ করে দেওয়া, যে তাদের যে মামলা আছে সেই মামলা থেকে তারা নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়া। তো এটা হচ্ছে বাংলায় সব বললে যে প্রসিকিউটর ডিসক্রিপশন, তারা যে চার্জটা ড্রপ করা তার অধিকার থাকে।
তো আমরা যে ইমিগ্রেশন প্রেক্ষাপটে আলাপ করছিলাম, আমাদের ইমিগ্রেশন রিমুভাল প্রসিডিংসও কিন্তু প্রসিকিউটর ডিসক্রিপশনটা ইউজ করে থাকে, যেটা অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, যেটা বলা হয় ডিএ, ইমিগ্রেশনের যারা গভর্নমেন্টের পক্ষে থাকে, তারা কিন্তু সেই ডিসক্রিপশনটি অ্যাপ্লাই করতে পারে। দ্যাট মিনস হচ্ছে কেউ যখন রিমুভাল প্রসিডিংস এ থাকে তখন তার বিরুদ্ধে চার্জ আনা হয় যে ইউ আর আনলফুলি প্রেজেন্ট অর you came unlawfully in this country, we're gonna deport you, remove you. তো এটা হচ্ছে চার্জ, যখন যেটা এনটিএ বলা হয় সংক্ষেপে। তো এই চার্জটি এস্টাবলিশ করার জন্য গভর্নমেন্ট কাজ করে, আর যারা আমরা ইমিগ্রেশন অ্যাটর্নি আছি সেটা থেকে রিলিফ এবং সেটা থেকে ভালো কোনো কিছু তাদের মানে দেওয়ার জন্য সেভাবে কাজ করি। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ইচ্ছা করলে বলতে পারে যে ওকে, আমি আর এই কেসটি পার্সু করবো না। ফর এক্সাম্পল, যেটা অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে থাকে, তো সেক্ষেত্রে যখন এই যারা রেসপন্ডেন্ট যে অ্যাপ্লিকেন্ট থাকে, অ্যাপ্লিকেন্টের অ্যাটর্নি কিন্তু সেটা ডিএইচএস এর অ্যাটর্নির কাছে রিকোয়েস্ট করতে পারে প্রসিকিউটর ডিসক্রিপশন জন্য যে তারা এই কেসটার জন্য ড্রপ করে দেয়, যেটা কিনা আসলে কোনো এটা ডিসমিসালও না, এটা কোনো ডিসিশনও না, এটা জাস্ট একটা মাঝামাঝি অবস্থায় কেসটাকে সেটেল করে ক্লোজ করে দেওয়া হয় বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে প্রসিকিউটর ডিসক্রিপশনের জন্য আবেদন করতে গেলে। সেই ক্ষেত্রে ওই অ্যাপ্লিকেন্টকে গুড মরাল ক্যারেক্টার করতে হবে, তার ট্যাক্স ফাইল করেছে কিনা এবং তার ফ্যামিলি টাই আছে কিনা, এই ধরনের কিছু জিনিস ডিএইচএস অ্যাটর্নি দেখতে চায়। তবে এখন যেহেতু পলিসি চেঞ্জ হয়েছে, এখন দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে ডিএইচএস অ্যাটর্নি অনেক সময় তারা কেসগুলোকে ফরওয়ার্ড না করে তারা প্রসিকিউটর পিডি, যেটা সংক্ষেপে পিডি বলে, পিডি দিয়ে কেসগুলো ক্লোজ করার জন্য আমার মনে হয় প্র্যাকটিস শুরু হয়ে যাবে। আর এটি আমি মনে করি যারাই রিমুভাল প্রসিডিংসে আছে, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আছে এখানে, তাদের চাইল্ড পড়াশোনা করছে, আর যখন আসলে যে কোনো মামলায় কিন্তু উইন লস একটা চান্সেস থাকে, যখনই কন্টেস্টে যাবে যেভাবে উইন করার যে একটা সুযোগ থাকবে, আবার লুজ করার সিমিলার একটা সুযোগ থাকবে। তো দেখা যায় অনেকে ফ্যামিলি নিয়ে যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট, আমি মনে করি ওই ধরনের ক্ষেত্রে যদি তাদের ছেলে মেয়েদের যে পড়াশোনার যে একটা কন্টিনিউসি থাকে, সেই জিনিসগুলো কিন্তু তারা কনসিডার করে কিন্তু পিডি যে অফার থাকে সেটির বিষয়ে কিন্তু কনসিডার করতে পারে। জি, সর্বশেষ খুব সংক্ষেপে শুনবো আপনার কাছে, তারপর যাব প্রশ্নোত্তর পর্বে। সেটি হচ্ছে টিপিএস, যে আমরা জানি সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি রায় দিয়েছে এবং 9 জন সুপ্রিম কোর্ট জাস্টিস একই দিকে রায় দিয়েছেন, কোনো ভিন্ন মত পোষণ করেনি। সো অনেকে এটি বলেন 9-0-তে এটি ডিসিশন হয়েছে। সেই ব্যাপারটিতে আপনার কাছে শুনবো, এবং এটি কতখানি খারাপ এবং ভালো আমাদের কমিউনিটির ক্ষেত্রে প্রযোজ্য বলে আপনি মনে করেন? খুবই একটা ইন্টারেস্টিং বিষয় যে আমরা আজকে যে আলোচনা করছিলাম যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যে আইএনএস সেকশন 245, সেই জিনিসটি নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে। একটা কেস যেটা কিনা ল্যাটিন আমেরিকার একটা কান্ট্রি থেকে একটা লোক এদেশে আপনার আসছে এবং ক্লিন্টনের আমলে উনি টিপিএস পেয়েছিল, যেটা কিনা টেম্পোরারি প্রোটেস্টেন্ট স্ট্যাটাস। ওই টিপিএস পাওয়ার পরে দেখা গেল যে ফ্যামিলি রেজ করলো, এখানে ফ্যামিলি বেস যেটা অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করলো। তো ওই অ্যাপ্লিকেন্টের দাবি ছিল যে টিপিএস যখন গ্রান্ট করেছে, সে দাবি করেছে দ্যাট ইজ দ্য অ্যাডমিশন। তার দাবি ছিল, তার লয়ারের দাবি ছিল যে টিপিএস যখন গ্রান্ট করেছে, গভর্নমেন্ট তাকে অ্যাডমিশন দিয়েছে, যেটা কিনা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের পূর্ব শর্ত হচ্ছে ইউ শুড হ্যাভ এ লফুল অ্যাডমিশন ইন দিস কান্ট্রি অর প্যারোল। সো সে ওই দাবির প্রেক্ষিতে তারা ইউএসএস আবেদন করলো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সেটা ডিনাই করলো, তার ডিস্ট্রিক্ট কোর্টে গেল, সেখানেও তারা রেজাল্ট পায়নি, আপনার সার্কিট কোর্টে গেল, সেখানেও পায়নি, ফাইনালি তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তো সুপ্রিম কোর্টের যে বক্তব্য ছিল সেটি হচ্ছে যে টিপিএস গ্রান্ট করা মানেই হচ্ছে তাকে কোনো লফুল অ্যাডমিশন দেওয়া হয়নি। দ্যাট মিনস হচ্ছে সেটা আইএনএস সেকশন 245 এর আন্ডারে অ্যাটর্নি জেনারেল হচ্ছে ডিসক্রিপশন অ্যাপ্লাই, যেটা করে নাই সেটা সঠিক কাজই করেছে। তো সেই ক্ষেত্রে তারা মানে ওইভাবে তারা রাইট দিয়েছে। তো এটা আসলে একটা আশাবাঞ্জক ছিল যারা টিপিএস ধারী, যারা কিনা স্পেশাল টিপিএস ধারী, তাদের জন্য একটা আশার আলো ছিল। যদি এটা একটা এই কেসে যদি তারা সুপ্রিম কোর্টের জাজরা যদি তার অ্যাপ্লিকেন্টের পক্ষে রায় দিত, তাহলে আমাদের এই দেশে এখন যে আইন প্রশাসন টিপিএস ধারী যাদের জন্য কাজ করছে, ওই তাদের মানে একটা বিরাট অংশ কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের সুযোগ পেত। তো সেটা এক বিষয়, এবং আর এইটা অনেকের ক্ষেত্রে ইফেক্ট হবে যারা কিনা এখন লফুল যে এডমিশন, সেটা আরো ক্লিয়ার হয়ে গেল একটা স্পেসিফিক বিষয়। ওকে,
তার মানে অনেকে যারা টিপিএসে আছেন এবং সেটি একটি সমূহ বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি তারা তাদের সামনে মনে হয় একটি রাস্তা খোলা থাকবে, সেটি হচ্ছে লিভ দ্য কান্ট্রি অ্যান্ড দেন রি এন্টার, এটি কি হতে পারে? এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। যারা টিপিএস এ আছে, টিপিএস এ যদি রি এন্ট্রি পারমিট তারা নিতে পারে, প্যারোল নিয়ে যদি দেশের বাইরে তারা যায় এবং যদি আবার রি এন্টার করে, তখন কিন্তু এটা সম্ভব যে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন করার জন্য। একইভাবে যারা ডেকা রিসিপিয়েন্ট, যারা এখানে ডেফার্ড অ্যাকশনে আছে, তারা যারা আনলফুল প্রেজেন্স বা যারা এন্ট্রি থাকে, তারাও যদি ওই ডেকা রিসিপিয়েন্ট থাকা অবস্থায় যদি প্যারোল নিয়ে দেশের বাইরে, আমেরিকার বাইরে যায় এবং রি এন্টার করে প্যারোল, তারাও কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য এলিজিবল হতে পারে। এটি কিন্তু অত্যন্ত বড় একটি ব্যাপার, এবং যারা দেখছেন এবং শুনছেন এবং পরবর্তীতে দেখবেন, প্লিজ বোঝার চেষ্টা করবেন যে টিপিএস অবস্থায় আপনি কিন্তু একটি স্ট্যাটাস থাকে আপনার, এবং সেক্ষেত্রে আপনি ভ্রমণ ডকুমেন্টস আপনি আবেদন করতেই পারেন। মাহফুজুর রহমান, কারেক্ট মি ইফ আই এম রং, এবং আপনার ভ্রমণ ডকুমেন্ট যদি অ্যাপ্রুভ থাকে, তখন আপনি দেশের বাইরে যে যখন রি এন্টার করবেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনি ভ্যালিড হয়ে গেলেন, আপনার এন্ট্রি ভ্যালিড হয়ে গেল। ইজ দ্যাট কারেক্ট? রাইট, যখনই এন্ট্রি হবে প্যারোল নিয়ে, প্যারোল এন্ট্রির মাধ্যমে কিন্তু অ্যাডজাস্টমেন্টের এলিজিবিলিটি কাউন্ট করা হয়। জি, আমাদের সাথে অনেকক্ষণ ধরে আছেন। চলুন বেশ কয়েকটি প্রশ্ন আমি নিয়ে নিতে চাই, এরপরে আমি আমার কিছু প্রশ্ন আছে সেটি তুলে ধরবো পরবর্তীতে। কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভাই ভালো আছেন? জি জি, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। মাহফুজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার প্রশ্ন হলো হাবিব ভাই, আমি অ্যাসাইলাম উইন হয়ে আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো অ্যাপ্রুভেলও পেয়েছি। আজকে 2 সপ্তাহ হয়ে গেছে। ওরা ওই ডিএইচকে নম্বর বসিয়ে আমার কাছে একটা লেটার পাঠিয়েছে। তো আমার প্রশ্ন হলো যে এখন ইন্টারভিউ ডেট পেতে আর কতদিন সময় লাগবে, প্লিজ আমাকে জানাবেন। এটা আপনার ফ্যামিলির জন্য এসে? তো আমার ফ্যামিলির জন্য যে ওরা ডিএইচকে নম্বর বসিয়ে গত সপ্তাহে আমার কাছে লেটার দিয়েছে, তো ইন্টারভিউ ডেটের জন্য আর কতদিন লাগবে? জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটি হচ্ছে যারা অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে তার ফ্যামিলি মেম্বার, অ্যাসাইলি ফ্যামিলি মেম্বারের জন্য আবেদন, সেই আবেদনটি যেটা ইউএসসিএস যেটা I-730 সেটা ওনার ক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এটার পরবর্তী পদক্ষেপ হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটি ন্যাশনাল ভিসা সেন্টার হয়ে কিন্তু এমবিসিতে সরাসরি ট্রান্সফার করে দেওয়া হয়। সো এখন কত সময় লাগবে এটা আসলেই একটা বাস্তব একটা উৎকণ্ঠার বিষয়, কিন্তু বাস্তব পরিস্থিতিতে এখন যে বিশেষ করে ঢাকা এমবিসির যে সিচুয়েশন, বিশেষ করে ওখানকার লোকাল যে কোভিড সিচুয়েশন, সব সার্বিক কারণে কিন্তু প্রতিটা অ্যাপ্লিকেশনে কিন্তু খুব স্লো আমরা দেখতে পাচ্ছি, ইন্টারভিউ প্রসেসিং গুলো খুবই স্লো। তো ওইটা নির্দিষ্ট সময় বলা যেতে পারে না, তবে এটা কোভিড সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় 3 থেকে 4 মাস সময় লাগতে পারে কোনো রেসপন্স আসতে, আর না হলে আপনি সরাসরি ঢাকা এমবিসিতে যোগাযোগ করতে পারেন ইন্টারভিউ ব্যাপারে। জি, ধন্যবাদ। এবং এটি একটি বাস্তবতা যে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের ঢাকা এম্বাসির ক্ষেত্রে, ইউএস এম্বাসির কথা বলছি, কোভিডের তারা কিন্তু শুধুমাত্র শিথিল করতে শুরু করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এখন আবার সেখানে কোভিডের প্রকোপ বাড়তে থাকায় ওনারা আবার একটু শেলে ঢুকে গেছেন বলে আমার মনে হচ্ছে। আমি যতদূর শুনতে পাচ্ছি, আমার অবস্থা দিচ্ছে তাই মনে হচ্ছে। যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন? জি, হ্যালো। হ্যাঁ, শুনছি, বলুন। প্রশ্ন করবো এখন? জি জি, করুন। আমার নাম নুরুল ইসলাম, পেনসিলভেনিয়া। জি, আমার বয়স 66 আপ, আর আমার ওয়াইফের বয়স 62 আপ। তো আমি আমার ওয়াইফ ইমিগ্রেশন ভিসায় 14 সেপ্টেম্বর 2017 সালে এসেছি। তো এখন পর্যন্ত আছি। আমার মোট থাকার বয়স হয়েছে 4 বছর 8 মাস, কিন্তু মাঝে 17 সালে 5 মাস বাংলাদেশে থাকার পরে আবার চলে আসি। এখন পর্যন্ত এখানে আছি, গ্রিন কার্ড এবং সোশ্যাল কার্ড পেয়েছি। তো আমি সিটিজেনশিপ অ্যাপ্লাইয়ের জন্য কতদিন পরে আমি অ্যাপ্লাই করতে পারবো? জি, ধন্যবাদ আপনাকে। উনি পেনসিলভেনিয়া থেকে ফোন করেছেন, বলুন। যেটা সিটিজেনশিপের, আমি শুধু বেসিক যে সিটিজেনশিপ আবেদনের যে বেসিক ক্রাইটেরিয়া সেটা বলি আগে, তাহলে উনি বুঝতে পারবে যে উনি এখন এলিজিবল কিনা। সিটিজেনশিপ আবেদন করার জন্য গ্রিন কার্ড প্রাপ্তির পরে যারা জেনারেল, যারা নন ম্যারেজ বেস গ্রিন কার্ড পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে 5 বছর পূর্ণ করতে হয়। এই 5 বছরের মধ্যে
ফিজিক্যালি 2.5 ইয়ার্স আমেরিকায় থাকতে হয় এবং যে যখন উনি আমেরিকার বাইরে কোনো সময় 6 মাসের বেশি থাকা যাবে না যদি উনি ক্লিয়ার ভাবে সিটিজেনশিপের জন্য এলিজিবিলিটি পেতে চায়। তো আপনি যেখানে 5 মাস শুধুমাত্র ছিলেন, আপনার বিগত 5 বছরের মধ্যে আপনার অলরেডি 4 বছর 8 মাস হয়ে গিয়েছে, আপনি আর একটি মাস পরেই কিন্তু সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন নির্দ্বিধায়। আমার মনে হয় আপনার এখানে সবকিছু ঠিকঠাক আছে। জি ধন্যবাদ। এবং অনেকের মনে এই প্রশ্ন থেকে থাকে। আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতির পর এসে অন্যান্য প্রশ্নে যাব। আপনারা যাবেন না কোথাও, আমরা আসছি ছোট্ট একটি বিরতির পর। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, যিনি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন। আমি সরাসরি চলে যাব ফোনে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাইজান, আমার কোশ্চেন ছিল যে আমি মানে বাবা মার ইয়াটা এখন কোন সাল চলে, এটার জন্য আর কি কোশ্চেন করছিলাম ইমিগ্রেশনের। জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ করার জন্য। বাবা মা আবেদন দেখতেছে হচ্ছে ইউএস সিটিজেনই করতে পারে বাবা মার জন্য, আর বাবা মা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভস ইউএস সিটিজেনের। সেক্ষেত্রে কোনো ওয়েটিং টাইম নেই। এটাকে বলা হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল, যখনই সকল কার্য সম্পূর্ণ হবে উনি ভিসার জন্য এলিজিবল হবে। কিন্তু সেটা এখন যে প্রসেসিং টাইম সবকিছু আপনার কোভিড সিচুয়েশন এবং লোকাল কনসুলার অফিসের সিচুয়েশনের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কাজে এটি ভাই বোনের মতো নয় যে আপনি অ্যাপ্লাই করবেন এবং এটির ম্যাচুরিটি একটা এই ইয়ার বাই ইয়ার থাকবে, সেরকম না। ধন্যবাদ মাহফুজুর রহমান। চলুন আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? আপনি কি শুনছেন? হ্যাঁ জি বলেন ভাই। আমার একটা কোশ্চেন ছিল ইমিগ্রেশন সম্বন্ধে। হ্যাঁ আপনি বলুন, আমরা শুনছি। আমরা তো বলতে পারবো না। আচ্ছা ওই আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম 2011 এ, বুঝছেন? তো এখন একটা চিঠি আসছে লাস্ট উইকে যে তুমি এভিডেন্স দাও নাই, তো তোমার কেস এইটা করা হয়ে গেছে, এটা ফেল হয়ে গেছে। তুমি যদি রিওপেন করতে চাও তাহলে আবার অ্যাপ্লাই করতে হবে, এর জন্য 650 লাগবে। কিন্তু আমি হচ্ছে বাসা চেঞ্জ করছিলাম, আমি নর্থ ক্যারোলাইনা থেকে ওয়াশিংটন চলে আসছিলাম। এখন কি করব বুঝতেছি না, আমি কি আবার 650 দিয়ে রিঅ্যাপ্লাই করব নাকি? ধন্যবাদ আপনাকে মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনার বক্তব্য শুনে যেটা মনে হয়েছে যে আপনার ভাই বোনের আপনার এই যে ব্রাদার সিস্টার জন্য আবেদন করেছিলেন সেটি কিনা ডিনাই করেছে। তো সেটা আসলে রিঅ্যাপ্লাই না। আপনাকে যেটা ওরা অ্যাডভাইস করেছে যে আপনি মোশন টু রিওপেন, এটাকে রিওপেন করা যাবে কেসটা, যেহেতু কেসটা ক্লোজ হয়ে গেছে নন রেসপন্সের কারণে এবং আপনার অ্যাড্রেস চেঞ্জ করেছেন এইসব কারণে। তো সেই ক্ষেত্রে মোশন টু রিওপেন করা যায়। আপনাদের যেই কারণে আপনি চিঠি পান নাই সেটা এক্সপ্লেন করে সেটা ফি আপনার 675 সেটা ফি পে করতে হয়। তো ইউ ক্যান টেক এ চান্স, যেটা কিনা যদি মোশন টু রিওপেন আপনি সাকসেস হন তাহলে আপনার যে পূর্ববর্তী প্রায়োরিটি ডেট 2011 এর প্রায়োরিটি ডেট এক্সিস্ট থাকবে। জি, মানে আমার যতটুকু মনে হলো ওনারা হয়তো বছর খানিকে কোনো রিপ্লাই করেননি, কোনো কিছু করেননি, যার ফলে তারা হয়তো ইউএসসিআইএস হয়তো এটিকে অ্যাবান্ডেন ঘোষণা করেছেন, সেরকম মনে হচ্ছে। আমার সিচুয়েশনে যেটা হয়েছে ক্ষেত্রে হয়ে থাকে, যেটা আমরা টিভিএন এর মাধ্যমে বলতে চাই যে একটা অ্যালার্টনেস তৈরি হওয়া উচিত যে বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের জন্য আবেদন করা হয় যেটা কিনা লং প্রসেসিং টাইম থাকে। যখন তার যে অ্যাড্রেস পরিবর্তন হয়, দেখা যায় ইন দি মিন টাইম ফাইন্যান্সিয়ালি তারা ভালো অবস্থানে চলে যায়, বাড়ি কিনে অথবা স্টেট মুভ করে, তখন কিন্তু যে ইনিশিয়াল যে আবেদনটি করেছিল তখন একটা রিসিপ্ট নোটিশ তারা পাঠায়। সেই রিসিপ্ট নোটিশের যে নাম্বার দিয়ে ইচ্ছা করলে অনলাইনে ওই কেসের রেফারেন্সে কিন্তু অ্যাড্রেসটি চেঞ্জ করে দেওয়া যায়। এতে করে কিন্তু আর কোনো প্রকার করেসপন্ডেন্স মিস হওয়ার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, অনেকে হয়তো এটি খেয়াল করেন না, যার ফলে এই এরকম অবস্থার তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনি পরামর্শ দিচ্ছেন যে উনার ক্ষেত্রে মোশন টু রিওপেন করতেই হবে ওনাকে। এক্স্যাক্টলি, যদি উনি সেই পূর্ববর্তী প্রায়োরিটি ধরে রাখতে চায় সেটার বিষয়ে উনি ফাইট করতে পারেন। আর যদি এই মুহূর্তে নতুন করে অ্যাপ্লাই করেন তাহলে ডে 1 থেকে শুরু হবে, অ্যাজ ইফ একদম একেবারে নতুন একটি অ্যাপ্লিকেশন। রাইট। জি, চলুন আমরা যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? হ্যালো।
হ্যাঁ শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মেরিল্যান্ড থেকে বলছিলাম। আমার নাম আয়েশা। আমার হাজবেন্ড যখন এখানে অ্যাডজাস্টমেন্ট ফাইল করে তখন ওর মার নাম যেটা দিছে সেখানে মোসাম্মদ ছিল না, শুধু জাহানারা বেগম। এখন আমার শাশুড়ির পাসপোর্টে ওখানে মোসাম্মদ জাহানারা বেগম। অলসো আমার শাশুড়ির যে জন্ম তারিখ ওখানে দেওয়া আছে ওনার পাসপোর্টে, সেটার সাথে আমার হাজবেন্ড যখন অ্যাডজাস্টমেন্ট করছে বা ওর আমার হাজবেন্ডের পাসপোর্টে কোথাও সেই জন্ম তারিখের সাথে মিল নাই। এখন আমার হাজবেন্ড যদি আমার শাশুড়ির জন্য অ্যাপ্লিকেশন করে, তা এগুলা কি কোনো ইফেক্ট করবে কিনা? ওকে, আপনি দুটি কথা বলছেন। একটি হচ্ছে আপনার মায়ের নাম, আপনার শাশুড়ির নামের ব্যাপারটি, আরেকটি হচ্ছে আপনার শাশুড়ির জন্ম তারিখের মিল নেই, এটিও বলছেন আপনি? না, জি, শাশুড়ির নাম এবং জন্ম তারিখ কোনোটার সাথে আসলে আমার হাজবেন্ডের পাসপোর্টের যে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। না না, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ধন্যবাদ। এখন আপনার প্রশ্ন হচ্ছে না এই সমস্যা থেকে উত্তরণের উপায়টি কি? ধন্যবাদ আপনাকে। জি জি, মাহফুজুর রহমান। একটা ফলোআপ কোশ্চেন ছিল যে অ্যাডজাস্টমেন্ট আবেদন কি এখনো পেন্ডিং আছে না ওনার হাজবেন্ড সিটিজেন হয়ে গিয়েছে অলরেডি? আমার কাছে শুনে মনে হলো যে উনি সিটিজেন হয়ে গেছেন। আচ্ছা, রাইট। ওনার মায়ের জন্য আবেদন করতে যাচ্ছে এবং অ্যাডজাস্টমেন্ট আবেদন করার সময় যে মায়ের যে ইনফরমেশন দিয়েছিল সেটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে এখন। বেসিক্যালি উনি ইচ্ছা করলে, যদিও এটা ডিসক্রিপেন্সি থেকে থাকে, এতে করে আবেদন করতে কোনো বাধা হওয়ার কথা নয়। আর সেই ক্ষেত্রে ওটা যে মেইন যে জিনিসটা দেখতে হবে সেটি হচ্ছে ওনার বার্থ সার্টিফিকেটের সাথে ওনার মায়ের নামটা ম্যাচ করে কিনা। তো ইনকেস যদি নাম ম্যাচ না করে, তো সেই ক্ষেত্রেও কিন্তু উনি অ্যাফিডেভিট সাবমিট করতে পারে যে নামের ডিসক্রিপেন্সির ব্যাপারে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম ইউজ হয়েছিল। আর যে ডেট অফ বার্থ যদি সেটা দিয়ে থাকে ইনিশিয়াল ওনার অ্যাডজাস্টমেন্টের সময়, সেটিও কিন্তু ইচ্ছা করলে ওনার যে কারেন্ট ডেট অফ বার্থ সেটিও দিয়ে করতে পারে। প্রয়োজনে ইউএসসিএস ওনার কাছ থেকে ডিএনএ চাইবে, কারণ এটা অ্যাপ্লিকেশনটির নেচার হলো যে আপনার চাইল্ড মাদার রিলেশনশিপ। তো সেটি প্রুভ করতে পারলে উনি মাকে আনতে পারবে দেশে। হ্যাঁ, এবং এটি কিন্তু অনেকেরই সমস্যা, কারণ যারা সিটিজেনশিপ ফাইল করেন, যে অ্যাপ্লিকেশন করেন, তখন কিন্তু বাবা মার সব ইনফরমেশন দিতে হয়। স্পেশালি যখন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, তখন দেখা যায় অনেকে মন গড়া নাম্বার দিয়ে দেন, পরবর্তীতে একটি সমস্যা তৈরি হয়। যে সমস্যা এখন তৈরি হচ্ছে, যেটি শুনলেন মাহফুজুর রহমানের কাছে, সেটি হচ্ছে এই সমস্যার উত্তরণের উপায় আছে। আপনাকে একজন ভালো অ্যাটর্নির শরণাপন্ন হতে হবে এবং যত তাড়াতাড়ি করবেন ততই ভালো, আর না হলে বিলম্বিত হবে আপনার শাশুড়ির অ্যাপ্লিকেশন প্রসেস। কে আছেন আমাদের সাথে ফোনে? আপনার টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে নিতে হবে। প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কোশ্চেন হচ্ছে, আমার এক আত্মীয়ের বাবার জন্য এখানে অ্যাপ্লাই করছিল, এখন প্রসেসিং এ আছে। এখন যে আইনটা হয়েছে, এই আইনে কি এখানে কোনো গ্রিন কার্ড বা কোনো অ্যাডজাস্টমেন্ট করা যাবে কিনা? আপনার আত্মীয় তার বাবার জন্য অ্যাপ্লাই করেছেন, ওনার বাবা এখন বাংলাদেশে আছেন? না, এখানে অলরেডি হের মেয়ে সিটিজেন, বড় মেয়ে অ্যাপ্লাই করছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তার বাবা বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন, এখানে থাকে। মাহফুজুর রহমান, কোনো প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ আপনাকে। উনি যে ওনার আত্মীয় কথা বলছে যে বাবা আমেরিকায় আছে, যে অ্যাডজাস্টমেন্ট ফাইল করবে, চাইল্ড করতে পারবে অ্যাজ এ ইমিডিয়েট রিলেটিভ হিসাবে ওনার প্যারেন্টস এর জন্য। সেক্ষেত্রে উনি যদি লিগ্যাল এন্ট্রি থাকে, সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। উনি হয়তো আলোচনা শুনছিল আমাদের, খুব ইন্টারেস্টিং যে আমাদের আলোচনা, যে ভাবছে যে ল চেঞ্জ হলো কোনো এফেক্ট হবে কিনা। আসলে এটা সুখবর, কোনো এফেক্ট হবে না, বরঞ্চ যখন অ্যাডজাস্টমেন্ট আবেদন করবে, বছরের ওয়ার্ক পারমিট পাওয়ার কথা সেটি উনি 2 বছরের জন্য পেয়ে যাবেন ইনিশিয়ালি।
ওকে, তা আপনি যিনি ফোন করেছেন আপনাকে বলবো আপনার জন্য সুখবর যেটি মাহফুজুর রহমান জানালেন, এবং আমরা দুজনেই বুঝতে পেরেছি যে আপনি আজকের অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনছেন, এবং আপনার জন্য সুখবর হচ্ছে যে এএস অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, এবং গ্রিন কার্ডের যে ব্যাপারটি আছে সেটি তো পরবর্তী ধাপ, কিন্তু উনার যখন অ্যাপ্লাই করা হবে উনি 1 বছরের ওয়ার্ক পারমিট পেতেন সেটি এখন পাবেন 2 বছরের জন্য। কাজেই কংগ্রাচুলেশন আপনাকে, এবং আপনারা এই প্রসেসটি চালিয়ে যান। আপনারা পরবর্তীতে জানাবেন সফলতা কোথায়। পরবর্তীতে কি আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমার একটা প্রশ্ন করুন। আমার নাম ফাতেমা। জি। আমি জর্জিয়া থেকে বলছি। জি, বলুন। আমার মেয়ে 2012 সালে আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছে। তো ছেলের তখন 21 বছরের আরো 15 দিন না 20 দিন বাকি ছিল। জি। এখন আমার ছেলের কেস নাম্বার আসছে। ও বিয়েও করছে, তারপর এখন আমার কিছুদিন পরে একটা বেবি হবে। এখন আর কতদিন টাইম লাগতে পারে এর জন্য আপনি একটু ফোনে থাকবেন। মাহফুজুর রহমান, কোনো প্রশ্ন আছে ব্যাপারে? আবেদন করেছিল 2011 সালে। কোন সালে অ্যাপ্লাই করেছিলেন বলতে পারবেন? আপনি টেলিভিশনটা সাউন্ডটা কমিয়ে আমাদের প্রশ্নটি শুনুন। কোন সালে ওনার জন্য আবেদন করা হয়েছিল? 2012 সালে। ঠিক আছে, ধন্যবাদ মাহফুজুর রহমান। প্রশ্ন করার জন্য। তো এটি হচ্ছে যে সিস্টার তার ব্রাদারের জন্য আবেদন করেছে 2012 সালে। তো এই ধরনের আবেদন, এটা হচ্ছে ব্রাদার সিস্টার আবেদন। তো সেটা বর্তমানে আমরা দেখতে পাই যে ডিসেম্বর 2007 পর্যন্ত যারা আবেদন করেছিল তাদের আবেদনগুলো লেটার তারা প্রেরণ করছে অ্যাপ্লিকেন্টদের কাছে ন্যাশনাল ভিসা সেন্টার। তো সেই হিসেবে বলা যেতে পারে আরো 3 থেকে 4 বছর সময় লাগতে পারে ওনার আবেদনটি প্রায়োরিটিতে আসার জন্য। জি, ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে পরবর্তীতে? আচ্ছা, আমার নাম রাজা, কুয়েত থেকে বলছি। জি। আমার 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার মাকে 2 বছরের গ্রিন কার্ড 2 বছরের পারমিশন নিয়ে দেশে পাঠানোর জন্য একটা অ্যাপ্লাই করি। ওনার ফিঙ্গারপ্রিন্ট ডেট না আসাতে উনি দেশে চলে যায়। তো দেশে চলে যাওয়ার পর রিসেন্টলি ওনার ফিঙ্গারপ্রিন্টের ডেট আসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, উনি দেশ থেকে যদি 3-4 মাস পরে চলে আসে, উনি শুধু ফিঙ্গারপ্রিন্টের টাকাটা দিয়ে নতুন করে আবার ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারবে কিনা? আর প্রথম প্রশ্নটি মাহফুজুর রহমান, প্রথম প্রশ্ন কি পরিষ্কার আপনার কাছে? ওকে, দ্বিতীয় প্রশ্নটি করুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি আমার ওয়াইফের কন্ডিশনাল গ্রিন কার্ড রিমুভের জন্য অ্যাপ্লাই করি 2019-এর জুন মাসে। জুলাইতেই তার ফিঙ্গারপ্রিন্ট হয়। ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পর দীর্ঘ প্রায় 20-22 মাস চলে গেছে, এখনো তার কোনো নিউ গ্রিন কার্ড আসে নাই। আর স্ট্যাটাস চেক করলে আসে তার ইন্টারভিউয়ের জন্য তার কেসটা রেডি আছে। বুঝতে পেরেছি। এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি এখন কি করবেন? আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি নরমাল আর সামথিং ইজ রং? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন উনি, যেটা কিনা ওনার মায়ের যে রিএন্ট্রি পারমিট জন্য কেউ আবেদন করলে সেটার একটা ম্যান্ডেটরি আপনার প্রসিডিউর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হয়, এবং এটা ইউএস এর ভিতরেই করতে হবে। তো যেটা কিনা আম্মা যদি দেশে বাইরে থাকে, ফিঙ্গারপ্রিন্টে যদি ডেট চলে আসে ওটার মধ্যে আসতে হবে। আর না হলে আরেকটি যেটি এটার বিকল্প হচ্ছে ইউএসসিআইএস এ কল করে এটাকে রিস্কেডিউলের জন্য রিকোয়েস্ট পাঠানো যেতে পারে, যেটা কিনা 1-2 মাস পরে তারা সেটা আবার নতুন করে রিস্কেডিউল করে দেয়। কিন্তু ওরকম যে আবার নতুন করে আপনি ফিঙ্গারপ্রিন্টের ফি দিয়ে আবার নতুন করে সেরকম কোনো বিধান নেই। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট রিস্কেডিউল না করেন এবং ডেডলাইন মিস করেন, তাহলে আপনার আবেদনটি নাকচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনার যে ওয়াইফের জন্য যেটা আবেদন করেছেন কন্ডিশনাল রিমুভ করার জন্য, আসলে সেটা আপনার প্রশ্নটি খুবই বাস্তবসম্মত যে এটা কি নর্মাল না অ্যাবনর্মাল। তো সেটা আমি বলবো সেটা আসলে বর্তমান প্রেক্ষাপটে সেটা একটা নর্মাল সিচুয়েশন। সেটা আপনি নয়, এরকম অনেক অ্যাপ্লিকেন্ট যারা 2019 আবেদন করেছিল ইউএসসিআইএস কিন্তু এখনো তাদের কোনো প্রকার ইন্টারভিউ স্কেডিউল করতে পারেনি এবং কেসগুলো তারা সম্পন্ন করতে পারেনি। বিশেষ করে I-751 যেটা কন্ডিশন রিমুভের আবেদনগুলো খুবই ধীর গতিতে চলছে, বিশেষ করে কোভিড সিচুয়েশনে সেটি আরো মারাত্মকভাবে ব্যাঘাত ঘটেছে আমার কাছে মনে হয়।
মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এই সেশনে থাকার জন্য। বরাবরের মতো আমার মনে হয় আমার যারা ভিউয়ার ছিলেন এবং সারাক্ষণ ছিলেন এবং পরবর্তীতে দেখবেন তারা অনেক উপকৃত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আপনার সাথে পরবর্তীতে দেখা হবে। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন এতক্ষণ, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না, যারা ইউটিউবে পরবর্তীতে দেখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন TVN 24 টেলিভিশনের সাথে, কারণ TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।